সো হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই সুন্দর শীতের একটা রাতে তোমাদেরকে আজকে সেই ফার্মাসিউটিক্সের নতুন এবং পুরনো জার্নিতে আস্তে আস্তে করে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে এসেছি। তো আজকে আমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ড্রাগ সাইজ রিডাকশন, মেনলি মেশিন সম্পর্কে আলোচনা করবো। এটা আমাদের পার্ট থ্রি। সো আশা করি আগের দুটো লেকচার সম্পর্কে তোমাদের মোটামুটি একটা গুড ধারণা হয়েছে এবং তোমরা গুড বুঝতে পেরেছো এবং পড়াশোনা করেছো। তো সেই উমিদ নিয়ে, সেই একটা আশা নিয়ে আমরা শুরু করছি আমাদের মেনলি মেশিন সম্পর্কে। মেশিন বলতে কোন কোন মেশিনারি আমরা ইউজ করি, কোন কোন মিল আমরা ইউজ করি। মিল মানে হচ্ছে কি না, মিল মানে হচ্ছে যেখানে মেনলি ওই যে ধানের মিল, চালের মিল, তার মানে কি ধানকে ভেঙে চাল তৈরি করা হচ্ছে, তার মানে ভাগাভাগি করা হচ্ছে, ছাড়ানো হচ্ছে, তাকে আমরা মিলিং মেশিন বলি। তো সেই মিলিং মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই মিলিং মেশিনের সুন্দর জার্নিতে তোমাদেরকে শুভ অভ্যর্থনা। আমি আজকে শুরু করছি ড্রাগ সাইজ রিডাকশন মেশিন। তো চলো একটু একটু করে আমরা শুরু করে দিই। তো মাই নেম ইজ সায়ন্তন এবং তোমাদেরকে সবাইকে তোমাদের এবং আমাদের সুন্দর এই ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে অনেক 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 শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। তো আজকে আমরা শুরু করছি। সো ড্রাগ সাইজ রিডাকশন মেশিন বলতে গেলে বেসিক্যালি ধরো একদম জেনারেল যদি আমরা কনস্ট্রাকশন দেখি তাহলে বেসিক্যালি তোমার একটা এরকম ইনলেট আছে, দেন একটা চেম্বার আছে, দ্যাট ইজ কল্ড হপার। আচ্ছা, আমি যদি ছবিটাকে এরকম করি, ধরো এই হচ্ছে ইনলেট এবং ইয়েস, তো এইটা হচ্ছে ইনলেট যে কোনো মেশিনের, যে কোনো মিল মেশিনের কি না একটা হচ্ছে ইনলেট, দেখা যাচ্ছে কি, ইয়েস ইনলেট, এবং এই পার্টটাকে আমরা বলছি হপার, ফিডিং হপার। দেন তোমার একটা মেশিন আছে, একে আমরা বলছি মিল চেম্বার। এই মিল চেম্বারের মধ্যে তোমার কিন্তু কে আছে না, মিল চেম্বারের মধ্যে তোমার কিন্তু রোটেট করতে পারে সেরকম কিছু রোটর রয়েছে। কি রয়েছে? রোটর রয়েছে। দিস ইজ দ্য রোটর রয়েছে এবং তার সাথে সাথে কিছু কাটিং ইনস্ট্রুমেন্ট রয়েছে। কি রয়েছে? কিছু কাটিং ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং ফাইনালি এই মিল চেম্বারটা তোমার কি হয়েছে, এখানে হচ্ছে এটা হচ্ছে আউটলেট। দিস ইজ কল্ড দ্য আউটলেটে তোমার কি রয়েছে না, একটা ছাঁকনি লাগানো আছে, ছাঁকনি লাগানো হয়েছে এবং এই ছাঁকনির মধ্য দিয়ে তোমার কি হচ্ছে না, আউটপুটটা একটা কালেক্টরে জড়ো হচ্ছে। তাহলে হোয়াট আর দ্য বেসিক পার্টস, একদম বেসিক পার্টস যে কোনো মিলিং মেশিনে। না স্যার, যে কোনো মিলিং মেশিনে কি কি পার্টস থাকে না স্যার, একটা হপার থাকে যাকে আমরা ফিডিং হপার বলে থাকি এবং এই হপারটা ইনলেট বা ইনপুটের সঙ্গে যুক্ত থাকে। তার মানে যে পদার্থ বা যে বস্তুটির আমরা সাইজ রিডাকশন করতে চাইছি সেই বস্তুটিকে আমি এই ইনলেটের মধ্য দিয়ে আমি কি করব, চালনা করে দিব। যখনই চালনা করে দিব তখন এই হপারে এসে এই বস্তুগুলো কি হচ্ছে, জমা হচ্ছে। তখন হপারে এসে এই বস্তুগুলো কি হচ্ছে, জমা হচ্ছে। হপার এক্স্যাক্টলি কি করে? হপার মানে হচ্ছে হপিং করা, তার মানে লাফানো। তার মানে প্রত্যেক ইন্টারভ্যালে কিছু পরিমাণ ফিডিং মেটেরিয়ালকে সে কি করে না, মিল চেম্বারের দিকে চালনা করে। তার মানে ধরো এই হচ্ছে হপার, ধরো এই হপারে আমি কি করেছি না, আমি তোমার বস্তুটিকে রেখে দিয়েছি।
প্রত্যেক নির্দিষ্ট ইন্টারভ্যালে সমপরিমাণ পদার্থকে কি করছে চালনা করছে বা প্রোপেল করছে কার মধ্যে, না মিল চেম্বারের মধ্যে প্রোপেল করছে। তো মিল চেম্বারের মধ্যে হপার কি করছে, প্রত্যেক সম ইন্টারভ্যালে ধরো 1 সেকেন্ডে 5 গ্রাম সাবস্টেন্সকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। ধরো এই হপার কি করছে, সমস্ত মেটেরিয়াল গুলোকে কালেক্ট করলো দিয়ে কি করছে 1 সেকেন্ডে কি করছে, ধরো 5 গ্রাম সাবস্টেন্সকে এই মিল চেম্বারের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে প্রথমে ধরো ফার্স্ট সেকেন্ডে 5 গ্রাম সাবস্টেন্সকে মিল চেম্বারের দিকে ঠেলে দিল। তাহলে মিল চেম্বারের দিকে যখন ঠেলে দিল তখন কি হচ্ছে, মিলিং মেশিনে কি হচ্ছে না, তখন মিলিং মেশিনে তোমার ওই সাবস্টেন্স গুলো এসে চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার কালেক্টর বা রিসিভারে কালেক্ট হয়ে গেল। সেকেন্ডে আবার 5 গ্রাম ঠেলে দিল, থার্ড সেকেন্ডে আবার 5 গ্রাম ঠেলে দিল, ফোর্থ সেকেন্ডে আবার 5 গ্রাম ঠেলে দিল। তার মানে হপার কি করছে, প্রত্যেক নির্দিষ্ট ইন্টারভ্যালে সমপরিমাণ তোমার ইনপুটকে কোন দিকে ঠেলে দিচ্ছে, না মিল চেম্বারের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে হপারের মেনলি কাজ কি, না সমপরিমাণ ফিডিং ইনপুটকে নির্দিষ্ট ইন্টারভ্যালে মিলিং মেশিনের দিকে প্রোপেল করে দেওয়া, যাতে কি হয় সে কিন্তু সুন্দরভাবে চূর্ণ বিচূর্ণ হতে পারে। কারণ আমি যদি এককালীন ম্যাক্সিমাম সাবস্টেন্স এই মিলিং মেশিনে দিয়ে দিই তাহলে সেখানে কিন্তু কাজটা আগোছালো হবে। তার মানে কিছু অংশ ভাঙবে, কিছু অংশ ভাঙবে না, মিলিং মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য কি হচ্ছে, আমি ইনপুটটা এই হপারের মধ্যে রেখে দিচ্ছি। তার মানে ইনপুটের মধ্য দিয়ে সমস্ত মেটেরিয়াল গুলোকে হপারের মধ্যে আমি কালেক্ট করে রেখে দিচ্ছি। হপার কি করছে, তার নির্দিষ্ট সময় বুঝে যখন সে দেখতে পাচ্ছে মিল মেশিন ফাঁকা হয়ে গেছে, সেই মুহূর্তে সমপরিমাণ সাবস্টেন্সকে মিল মেশিনের দিকে ঠেলে দিচ্ছে। তার ফলে মিল মেশিন কিন্তু একটা সুন্দর, উইদাউট এনি প্রেসার সে কিন্তু সুন্দরভাবে একটা কাজ করতে পারছে। সো দিস ইজ দ্য মেইন পারপাস অফ দ্য হপার। তো হপার হয়ে যাওয়ার পর এই মিল চেম্বার বা মিল মেশিন, এই মিল চেম্বারটা কিন্তু পুরোপুরি একটা ক্লোজড একটা মেটালিক চেম্বার, এবং এই মেটালিক চেম্বারের মধ্যে একটা ইলেকট্রিক্যালি ড্রিভিন রোটেটিং মেশিন রয়েছে, যে কি করবে রোটেট করবে, যে কি করবে বিভিন্ন স্পিডে তারা ঘুরবে, দিয়ে ঘুরে তোমার কি করবে না সাবস্টেন্স গুলোকে টুকরো টুকরো করে ভেঙে টুকরো করবে। টুকরো করার পর তারপর দেখো এই আউটলেটের দিকে তোমার কি রয়েছে, না এইখানে একটা ছাঁকনি রয়েছে, যাকে আমরা বলি স্ক্রিন, যাকে আমরা বলে থাকি স্ক্রিন। স্ক্রিনের মধ্য দিয়ে টুকরো গুঁড়াগুলো কি হবে না এই কালেক্টর বা আউটপুট কালেক্টরে বা তোমার কন্টেনারে কি হবে কালেক্ট হবে। দিয়ে আবার আমরা স্ক্রিনটাকে চেঞ্জ করতে পারি। এই স্ক্রিন কিন্তু চেঞ্জেবল, তার মানে স্ক্রিনটাকে আমি কি করছি চেঞ্জ করতে পারি। স্ক্রিন মানে হচ্ছে ছাঁকনি, তার মানে ছাঁকনিটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে না, তাহলে ছাঁকনির ছিদ্রের সাইজ অনুযায়ী সুনির্দিষ্ট সাইজের এবং সুনির্দিষ্ট টাইপের সাবস্টেন্স গুলো কিন্তু কালেক্টর বা রিসিভারে যুক্ত হবে। একে কালেক্টর না বলে একে আমরা বলে থাকি অনেক সময় রিসিভার যুক্ত হবে। তাহলে কি মেকানিজমটা হলো দেখো, ধরো আমি কোনো একটা পাথরকে ভাঙতে চাই, ভালো করে বোঝো, আমি জাস্ট ওষুধকে পাথর হিসেবে তুলনা করছি। আমি ধরো একটা কোনো পাথরকে ভাঙতে চাই, তো পাথরের টুকরোগুলো আমি ইনলেটের মধ্য দিয়ে আমি কি করলাম, হপারের মধ্যে রেখে দিলাম। বেশ, হপার প্রত্যেক মিনিটে একটা করে পাথর এই মিলিং মেশিনে ট্রান্সফার করলো। হপার কি করলো, আমি 3টা পাথর এখানে ছিল, কটা ছিল 3টে। সে কি করছে, প্রত্যেক মিনিটে একটা করে পাথর তোমার মিল মেশিনের দিকে ছুড়ে দিচ্ছে। তাহলে প্রত্যেক মিনিটে একটা করে পাথর যখন মিল চেম্বারের দিকে ছুড়ে দিচ্ছে, তার মানে মিল চেম্বারে কি ঘুরছে, রোটর ঘুরছে। সেই রোটর কি করছে, একটা পাথরকে কি করছে চূর্ণ বিচূর্ণ করে পাউডারে কনভার্ট করে দিচ্ছে, এবং সেই পাউডার গুলো এই ছাঁকনির মধ্য দিয়ে পাস করে কোথায় জমা হচ্ছে, কালেক্টরে জমা হচ্ছে। সেই পাউডার গুলো কি হচ্ছে, এই ছাঁকনির মধ্য দিয়ে পাস করে কোথায় জমা হচ্ছে, কালেক্টরে জমা হচ্ছে। তারপরের সেকেন্ডে যখন মিল চেম্বার ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আবার হপার আরেকটা পাথরকে কি করছে ছুড়ে দিয়েছে। সেই পাথরটা এবারে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার কালেক্টরে জমা হচ্ছে। তারপরে যখন মিল চেম্বার ফাঁকা হয়ে যাচ্ছে, তখন 3 নম্বর বা
তৃতীয়তম পাথরকে কি করছে, হপার মিল চেম্বারের দিকে ছুড়ে দিচ্ছে, সে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে কালেক্টরে জমা হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি কি হচ্ছে, দেখো দেখো এক্স্যাক্টলি কি হচ্ছে না, বেসিক্যালি এই পাথরটা কিন্তু সুন্দরভাবে চূর্ণ বিচূর্ণ হওয়ার টাইম পাচ্ছে, এবং এই রোটার মেশিনটা কিন্তু, এই রোটরটা কিন্তু প্রত্যেকটা পাথরকে কিন্তু সুন্দরভাবে চূর্ণ বিচূর্ণ করার কিন্তু সুযোগ পাচ্ছে। বাট এই একসঙ্গে যদি আমি তিনটা পাথর এই মিল চেম্বারে দিয়ে দিতাম, তাহলে তারা কিন্তু সেই যে একটা একটা সুযোগ, সেই সুযোগ কিন্তু পেত না। একসঙ্গে তিনজনকে চূর্ণ বিচূর্ণ করতে গিয়ে দুটো সমস্যা হতো, ভালো করে আমি গুঁড়ো তৈরি করতে পারতাম না প্রত্যেকটা পাথর থেকে। সিমিলারলি মিল চেম্বারের যে মেশিন, ইন্টারনাল কাটার মেশিন, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত তাড়াতাড়ি হতো। তার ফলে হপার কি করছে, দেখবে তোমার সেই গম ভাগার সময়, চাল ভাগার সময় তুমি এককালীন কি করছো, চালকে ঢেলে দিয়েছো। এবারে হপার মেশিন কি করছে, প্রত্যেক নির্দিষ্ট ইন্টারভ্যাল বা প্রত্যেক নির্দিষ্ট সময়ে যখন মিল চেম্বার মেশিন যখন ফাঁকা থাকছে, তখন নির্দিষ্ট পরিমাণ চালকে সেই চেম্বার মেশিনে চালনা করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, তারা সুন্দরভাবে সেখানে ধরে ধানকে চালনা করে দিচ্ছে, তার ফলে সেখানে কি হচ্ছে, চাল কিন্তু তৈরি হচ্ছে বা আটা তৈরি হচ্ছে গম থেকে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু একটা যে কোনো মিল মেশিন কিন্তু কাজ করে। তাহলে মিল মেশিনের কতগুলো পার্টস থাকে না স্যার, মিল মেশিনের কিন্তু তিনটা জেনারেল পার্টস থাকে। একটা হচ্ছে ফিডিং হপার, একটা হচ্ছে মিল চেম্বার, আর একটা হচ্ছে কালেক্টর বা রিসিভার। ফিডিং হপার মেনলি কি করে, প্রত্যেক নির্দিষ্ট ইন্টারভ্যালে নির্দিষ্ট পরিমাণ ইনপুট মেটেরিয়াল গুলোকে মিল চেম্বারের দিকে চালনা করে। মিল চেম্বার কি করে, ওই ইনপুট মেটেরিয়াল গুলোকে ভেঙে চুরে গুঁড়ো করে কোন দিকে চালনা করে, কালেক্টরের দিকে চালনা করে। মিল চেম্বার এবং কালেক্টরের মাঝখানে একটা ছাঁকনি রয়েছে, যাকে আমরা স্ক্রিন বলে থাকি। সেই ছাঁকনির মধ্য দিয়ে গুঁড়োগুলো এসে আলটিমেট কালেক্টরে জমা হয়। দিস ইজ দ্য বেসিক মেকানিজম অফ এনি টাইপ অফ মিল মেশিন। তাহলে মিল মেশিন তোমাকে যদি যে কোনো মিল মেশিন দেয়, তুমি দেখবে মিল মেশিনে কিন্তু এই তিনটাই বেসিক মেকানিজম রয়েছে। আমি একবার ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা এখানে ভেঙে চুরে কি হচ্ছে, আউটপুট আকারে তৈরি হচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক মেকানিজম। এবারে তুমি তোমার বিভিন্ন স্পেসিফিক কেসে এখানে একটু ইন্টারনাল মডিফিকেশন করে দেওয়া হচ্ছে, যে দিয়ে কোনটা তোমার রোটেটারি কাটার মিল, কোনটা তোমার বল মিল, কোনটা তোমার হ্যামার মিল, কোনটা তোমার রোলার মিল। তো বিভিন্ন রকম মিলে তুমি নাম দিয়ে দিচ্ছ। যেমন খুব কমন এক্সাম্পল, আমি ফার্স্ট আসছি, এই জেনারেল স্ট্রাকচারটা থাক। দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার, দিস ইজ দ্য জেনারেল structure of any mill. This is the general structure of any mill. তো আমি এখান থেকে আমি কি করছি, রোটেটরি কাটার মিলের ক্ষেত্রে আমি যাচ্ছি। রোটেটরি কাটার মিল, সো এখান থেকে আমি কি যাচ্ছি, রোটেটরি কাটার মিল। দেখো রোটেটরি কাটার মিল কি করছে, দেখো জাস্ট সেই একটা ইনপুট আছে এবং হপার আছে, দিয়ে কি করেছে, একটা মিল চেম্বার তৈরি করেছে, দিয়ে সেখানে কি হয়েছে না আউটপুট। সো দিস ইজ দ্য আউটপুট, this is the input. So this is the input and this is the output. So এই মেশিনের মধ্যে কাটার, তার মানে কিছু কাটিং ইনস্ট্রুমেন্ট থাকবে। কাটিং ইনস্ট্রুমেন্ট নাইফ। তো আমি কি করলাম, একটা রোটার নিলাম, এই রোটারের মধ্যে সঙ্গে আমি কি করলাম, নাইফকে যুক্ত করব। সো এই একটা নাইফ, এই নাইফটা এখানে যুক্ত আছে,
এই নাইফটা ধরে নাও এখানে একটা নাইফের সঙ্গে যুক্ত আছে। ঠিক সিমিলার ধরো এটা একটা নাইফ, এটা একটা নাইফ। ধরো তোমার তার অপোজিট প্রান্তে এটা একটা নাইফের সঙ্গে যুক্ত আছে। ঠিক সিমিলার এদিকেও একটা নাইফ, এদিকেও একটা নাইফ, তার অপোজিট প্রান্তে একটা প্রান্তে নাইফের সঙ্গে যুক্ত আছে। তার মানে এখানে টু সেট অফ নাইফ আছে। এটা রোটর মেশিন, এখানে টু সেট অফ নাইফ আছে। একটা নাইফ দেখো রোটর মেশিনের সঙ্গে যুক্ত আছে, তাকে আমরা বলি রোটেটিং নাইফ। তাকে আমরা কি বলে থাকি? রোটেটিং নাইফ। তাহলে রোটেটিং নাইফের সেটস গুলো কার সঙ্গে যুক্ত আছে? রোটর মেশিনের সঙ্গে যুক্ত আছে। রোটেটিং নাইফের সেট গুলো কার সঙ্গে যুক্ত আছে? রোটর মেশিনের সঙ্গে যুক্ত আছে। ঠিক সিমিলার আরেক সেট অফ নাইফ, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে রোটেটিং নাইফ। তাহলে রোটেটিং নাইফ কোনটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ছবিতে আরেক সেট অফ নাইফ দেখো তার ঠিক অপোজিট প্রান্তে এই মিল চেম্বারের সঙ্গে যুক্ত আছে। তো তাহলে এই 1 প্রাইম, এটা ধরো 2 প্রাইম নম্বর, এটা ধরো 3 প্রাইম নম্বর। তাহলে এই 1 প্রাইম, 2 প্রাইম এবং 3 প্রাইম নম্বর এদেরকে আমরা বলছি স্টেশনারি নাইফ। তাহলে স্টেশনারি মানে স্থির, STA, স্টেশনারি নাইফ। কে কে? 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম। লক্ষ্য করো, ধরো এইটা আমার 1 নম্বর রোটেটিং নাইফ। ধরো এটা আমার রোটেটিং নাইফ, কালোটা আমার রোটেটিং নাইফ। লালটা হচ্ছে তার অ্যান্টাগনিস্টিক স্টেশনারি নাইফ। তাহলে এই নাইফ আর এই নাইফ, এটা হচ্ছে স্টেশনারি নাইফ, এটা হচ্ছে রোটেটিং নাইফ। এই দুটো নাইফের মধ্য দিয়ে যখন কোনো সাবস্টেন্স পাস করবে তখন এটা তো স্টেশনারি হয়ে আছে। এ কি করছে? এই সাবস্টেন্সটার গায়ে একটু এগিয়ে গিয়ে এরকম চেপে ধরছে। চেপে ধরলে কি হবে? এই যে নাইফের ধারালো পাটটা আর এই নাইফের ধারালো পাটটা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, তার ফলে কি হচ্ছে? সুন্দরভাবে জিনিসটা কেটে যাচ্ছে। ভালো করে বোঝো, বুঝতে পারলে না? ধরো সাপোজ ইয়েস, ধরো এইটাকে আমি কাটবো। এইটাকে কাটার জন্য কি করলাম আমি? এইটা আমার স্টেশনারি নাইফ, এইটা আমার স্থির ছুরি, আর এই ছুরিটা কিন্তু ঘুরতে পারে। আমি কি করলাম? এই যে সাবস্টেন্সটাকে আমার স্থির ছুরি
এবং ঘূর্ণনমান বা ঘূর্ণীয়মান ছুরির মাঝখানে রেখে আমি কি করলাম, কাটলাম। তাহলে দেখো দেখো, এটা আমার হচ্ছে স্থির ছুরি বা স্টেশনারি নাইফ। আর এই নাইফটা হচ্ছে কিন্তু ঘুরতে পারে, রোটেট করতে পারে। তো আমি কি করলাম, এই যে সাবস্টেন্সটা এটা আমি কি করলাম, স্থির ছুরি এবং ঘূর্ণীয়মান ছুরির এটা কাটিং এজ, এটারও এর কাটিং এজ, দুটো কাটিং এজের মাঝখানে কি করলাম, চেপে দিলাম। তাহলে কি সুন্দরভাবে কেটে যাবে। দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্ট। তো এই স্টেশনারি নাইফ 1' এবং তোমার ঘূর্ণীয়মান ছুরি রোটেটিং নাইফ, এদের মাঝখানে যখন কোনো স্ট্রাকচার আসছে, এদের মাঝখানে যখন কোনো সাবস্টেন্স আসছে, তখন এইটা কি, এইটা হচ্ছে ঘূর্ণীয়মান ছুরির কাটিং এরিয়া, কাটিং এজ। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে স্টেশনারি ছুরি বা স্থির ছুরির কাটিং এজ। তাহলে ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজ আর স্থির ছুরির কাটিং এজের মাঝখানে কি হচ্ছে, এই সাবস্টেন্সটা, ধরো এই সাবস্টেন্সটা আসছিল, এই সাবস্টেন্সটা মাঝখানে এখানে কি হচ্ছে, পড়ে যাচ্ছে। যেই মাঝখানে পড়ছে তখন কি হচ্ছে, সাবস্টেন্সটা কি হচ্ছে, টুকরো টুকরো হয়ে কেটে যাচ্ছে। ঠিক সিমিলার, এটা ধরো 2 নম্বর ঘূর্ণীয়মান ছুরি, এটা ধরো 2' নম্বর স্থির ছুরি। তাহলে এই 2 নম্বর ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজ হচ্ছে এইটা, আর স্থির ছুরির কাটিং এজ হচ্ছে এইটা। এই দুটো কাটিং এজের মাঝখানে আমি কি করছি, সাবস্টেন্সটাকে দিয়ে দিচ্ছি। ঘুরছে তো সাবস্টেন্সটা কি হচ্ছে, দুটো ধরো এইটা হচ্ছে স্থির ছুরি, এই স্থির ছুরির কাটিং এজ হচ্ছে এইটা। ভালো করে দেখো, এটা হচ্ছে স্থির ছুরি, স্থির ছুরির কাটিং এজ হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে ঘূর্ণীয়মান ছুরি, এই ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজ হচ্ছে এইটা। তাহলে আমি কি করছি, এই স্থির ছুরির কাটিং এজ এবং ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজের মাঝখানে কি করছি, সাবস্টেন্সটাকে দিয়ে কি করছি, এটা স্থির অবস্থায় আছে, কাটছি। দেখো এখানে সাবস্টেন্সটা আছে, স্থির ছুরি, ঘূর্ণীয়মান ছুরি, কাটছি, কেটে যাচ্ছে। ঠিক সিমিলার 3 নম্বরের ক্ষেত্রে দেখো, এটা স্থির ছুরির কাটিং এজ, এটা ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজ, এইখানে আমি সাবস্টেন্সটা দিচ্ছি, দিলে কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে বেসিক্যালি আমার কিভাবে রোটেটরি কাটার মিল কাজ করছে, এই তো ফিডিং হপার দিয়ে সাবস্টেন্স গুলো এখানে পড়ছে, সাবস্টেন্স গুলো এখানে পড়ে যেই এখানে আসছে, এই রোটরটা কি হচ্ছে, ঘুরছে, রোটরটা কি হচ্ছে, ঘুরছে। দেখো ক্লকওয়াইজ ঘুরছে। ধরো তাহলে ক্লকওয়াইজ যেই ঘুরছে, এই 1 নম্বর স্থির ছুরি এবং 1 নম্বর ঘূর্ণীয়মান ছুরি এবং 1' স্থির ছুরির দুটো কাটিং এজের মধ্যে এই সাবস্টেন্সটা যেই চলে আসছে, তখন কি হচ্ছে, টুকরো টুকরো হয়ে কেটে যাচ্ছে। আবার সেই টুকরোগুলো এখানে আসছে, 2 নম্বর ঘূর্ণীয়মান ছুরি এবং 2' নম্বর স্থির ছুরির দুজনের কাটিং এজের মাঝখানে এই টুকরো টুকরো গুলো পড়ে আরো ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। তারপর আবার 3 নম্বরে আসছে, তাহলে 3 নম্বরে দুটো ছুরির মাঝখানে পড়ে আরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আবার 4 নম্বরে আসছে, আবার 1 নম্বরে আসছে, আবার 2 নম্বরে আসছে, আবার 3 নম্বরে আসছে, আবার 4 নম্বরে আসছে, দিয়ে আলটিমেট টুকরোগুলো কি হচ্ছে, কেটে কেটে বাইরে বেরিয়ে আসছে। তাহলে প্রত্যেকটা রোটেটিং নাইফ তাদের অপোজিট অ্যান্টাগনিস্টিক স্টেশনারি নাইফের দিকে মুখ করে আছে। প্রায় 12 সেট অফ নাইফ থাকে, 12 সেট অফ নাইফ থাকে, এবং প্রত্যেকে, ধরো এটা স্থির ছুরির কাটিং এজ এবং ঘূর্ণীয়মান ছুরির কাটিং এজ একে অপরের দিকে মুখ করে থাকে। যখনই কোনো সাবস্টেন্স এখানে আসছে, তখনই স্থির ছুরি তো এরকম আছে, স্থির অবস্থায় আছে, আর ঘূর্ণীয়মান ছুরিটা এই দিকে এগিয়ে গিয়ে কি করছে, ঘ্যাচ করে কেটে দিচ্ছে, ঘ্যাচ করে কেটে দিচ্ছে। তার ফলে সাবস্টেন্সটা কিন্তু কাটিং এজ, দুটো কাটিং এজের মাঝখানে স্যান্ডউইচ অবস্থায় হয়ে গিয়ে কেটে যাচ্ছে। দ্যাট ইজ দ্য মেন মেকানিজম, দ্যাট ইজ দ্য মেন মেকানিজম। তাহলে কি হচ্ছে, আবার বলছি, যখন আমি কোনো সাবস্টেন্স এখানে আমি ঢালবো, তখন সেই সাবস্টেন্সটা ঘূর্ণীয়মান ছুরি এবং স্থির ছুরির দুটো কাটিং এজের মাঝখানে স্যান্ডউইচ অবস্থায় চলে আসছে, দিয়ে কি হচ্ছে, কেটে যাচ্ছে। ধরো এইটা হচ্ছে একটা ছুরি,
একটা ছুরি, ছুরি। তাহলে এই ছুরিটার কাটিং এজ কোনটা? এইটা হচ্ছে কাটিং এজ। আর ঠিক সিমিলার এটা হচ্ছে কাটিং এজ। ঠিক সিমিলার এই ছুরিটার এইটা হচ্ছে কাটিং এজ। তাহলে এই ছুরিটার কাটিং এজ কোনটা? এইটা হচ্ছে কাটিং এজ। আর এই ছুরিটার কাটিং এজ কোনটা? এইটা হচ্ছে কাটিং এজ। তাহলে দুটো ছুরির কাটিং এজের মধ্যে দুটো ছুরি, এটা ঘুরতে পারে, এটা কি করছে? রোটেট করছে। এটা কি করছে? রোটেট করছে। আর এটা কিন্তু স্থির অবস্থায় আছে, স্টেশনারি, এটা রোটেটিং। তাহলে রোটেটিং ছুরির কাটিং এজ, দিস ইজ দ্য কাটিং এজ অফ দ্য রোটেটিং ছুরি। তাহলে রোটেটিং ছুরির কাটিং এজ আর স্টেশনারি ছুরির কাটিং এজের মাঝখানে যদি কোনো সাবস্ট্যান্স পড়ে যায় তাহলে কি হবে? ঘ্যাঁচ করে কেটে যাবে, খুব সহজে সুন্দরভাবে কেটে যাবে। দ্যাট ইজ দ্য মেইন মেকানিজম অফ দ্য রোটেটরি কাটার মিল। তাহলে রোটেটরি কাটার মিলের মেইন মেকানিজম কিন্তু এই ডাবল সেট অফ ছুরি রয়েছে। একটা সেট কিন্তু রোটরের সঙ্গে লাগানো আছে, ঘুরছে, আর একটা সেট কিন্তু মিল চেম্বারের সঙ্গে স্টেশনারি বা স্থির অবস্থায় রয়েছে। এবং দুজনের কাটিং এজ বা দুজনের কাটার যে প্রান্ত একে অপরের সঙ্গে কিন্তু মুখোমুখি হয়ে আছে। তার ফলে কোনো সাবস্টেন্স যখন এখানে প্রবেশ করবে তখন এই রোটেটরি নাইফটা ঘূর্ণনের ফলে সেই সাবস্টেন্সটাকে তার নিজের কাটিং এজ এবং স্টেশনারি ছুরির কাটিং এজের মাঝখানে স্যান্ডউইচ করে চেপে ধরে কেটে দেবে, স্যান্ডউইচ করে চেপে ধরে কেটে দেবে। দ্যাট ইজ দ্য মেন মেকানিজম, দ্যাট ইজ দ্য মেন মেকানিজম। এবারে এই দুজনের মধ্যে গ্যাপ যত বাড়বে, যত গ্যাপ বাড়বে তত ম্যাক্সিমাম সাবস্টেন্সকে ঢুকাতে পারবো বা বড় সাবস্টেন্সকে ঢুকাতে পারবো। যত গ্যাপ ছোট হবে ছোট সাবস্টেন্সকে ঢুকাতে পারবো। তাহলে এখানে গ্যাপ যদি বাড়ে, গ্যাপ যদি বাড়ে তাহলে বড় সাবস্টেন্সকে ঢুকাতে পারবো। এখানে গ্যাপ যদি ছোট হয় তাহলে ছোট সাবস্টেন্সকে ঢুকাতে পারবো। ক্লিয়ার? ঠিক সিমিলার এই যে আমি স্ক্রিন বলেছিলাম চেঞ্জেবল। কেন চেঞ্জেবল? কারণ স্ক্রিনের ধরো 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 এই হচ্ছে একটা স্ক্রিন, এর মধ্যে গ্যাপ গুলো এরকম এরকম আছে। তাহলে এই গ্যাপের মধ্য দিয়ে বড় বড় কণিকা পাস করতে পারবে এবং ছোট কণিকাও পাস করতে পারবে। বাট এই একটা স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে গ্যাপ গুলো খুব ছোট ছোট, তাহলে এর মধ্যে দিয়ে বড় কণিকা পাস করতে পারবে না, শুধু ছোট ছোট কণিকা পাস করতে, বড় কণিকা পাস করতে পারবে না, বড় কণিকা পাস করতে পারবে না। তার মানে আমি স্ক্রিনটাকে চেঞ্জ করে আমি কি ধরনের পাউডার চাইছি বা কি রকমের পাউডার চাইছি সেটা কিন্তু আমরা সহজে কিন্তু আমরা তার ফায়দা বা তার বেনিফিট আমরা কিন্তু উপভোগ করতে পারবো। সরি সরি তো আমরা উপভোগ করতে পারবো। ক্লিয়ার? তাহলে রোটেটরি কাটিং মিল বা কাটার মিলটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। চলো আচ্ছা, নেক্সট আমরা দেখো আমরা চলে যাব, নেক্সট আমরা কোথায় চলে যাব? নেক্সট আমরা চলে যাব হ্যামার মিল। নেক্সট আমরা কোথায় চলে যাব? হ্যামার মিল। তো হ্যামার মিল কি হচ্ছে দেখো, হ্যামার মিল খুব ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য। সেই একই কনসেপ্ট, একটা ইনলেট এবং ফিডিং হপার আছে। সো দ্যাট ইজ দ্য ইনলেট, দ্যাট ইজ দ্য ফিডিং হপার। দেন একটা মিল চেম্বার রয়েছে, ধরো মিল চেম্বার রয়েছে। আমি জাস্ট সিম্পল ডায়াগ্রাম দেখাচ্ছি। মিল চেম্বারে এটা হচ্ছে আউটপুট, আউটপুটে এখানে তুমি ছাঁকনি লাগিয়ে দিয়েছো, এবং
এখানে রিসিভার রয়েছে, আর এইখানে তুমি রোটর লাগিয়েছো। এই রোটরের উপর তুমি কি করেছো, বড় বড় হাতুড়ি লাগিয়ে দিয়েছো। কি লাগিয়ে দিয়েছো? হাতুড়ি লাগিয়ে দিয়েছো। কি লাগিয়েছো? হাতুড়ি লাগিয়ে দিয়েছো। কি লাগিয়েছো? হাতুড়ি লাগিয়ে দিয়েছো। বেশ, দ্যাট ইজ কল হ্যামার। তো হ্যামার, সেট অফ হ্যামার, রোটেটিং হ্যামার তুমি লাগিয়ে দিয়েছো। কি হচ্ছে না, যে সমস্ত সাবস্টেন্স গুলো ব্রিটিল এবং সলিড, ব্রিটিল এবং সলিড সাবস্টেন্স গুলো এর মধ্যে প্রবেশ করছে, দিয়ে এই হাতুড়ির গায়ে ধাক্কাধাক্কি হচ্ছে, হাতুড়ি তাদেরকে গায়ে ধাক্কা মারছে, ধাক্কা মেরে চূর্ণ বিচূর্ণ করছে, চূর্ণ বিচূর্ণ করে কোন দিকে ঠেলে দিচ্ছে? এই আউটপুটের দিকে ঠেলে দিচ্ছে। আউটপুটে এই ছাঁকনির মধ্য দিয়ে বা স্ক্রিনের মধ্য দিয়ে কোথায় কালেক্ট হচ্ছে? কালেক্টরের মধ্যে কালেক্ট হচ্ছে। দ্যাট ইজ দ্য সিম্পল মেকানিজম। যদি তুমি এই মেকানিজমটা জেনারেল মেকানিজম পড়ো, দ্যাট ইজ দ্য সিম্পল। কি হয়েছে, এখানে রোটর আছে, রোটরের গায়ে কিছু হ্যামার ফিক্সড করা আছে এবং তারা কিন্তু রোটেট করতে পারে, রোটেটিং হ্যামার। আমি যখন কোনো সাবস্টেন্সকে আমি হপারের মধ্যে ঢালছি, তখন হপারের মধ্য দিয়ে এই সাবস্টেন্স গুলো প্রত্যেক নির্দিষ্ট ফিক্সড ইন্টারভ্যালে ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকামিং সাবস্টেন্স তারা কোন দিকে পরিচালিত হচ্ছে? তারা মিল চেম্বারের দিকে পরিচালিত হচ্ছে। মিল চেম্বারের মধ্যে হাই স্পিড অ্যাপ্রক্সিমেট 1000 থেকে 2500 আরপিএম, আরপিএম মানে রিভলিউশন পার মিনিট। কি? রিভলিউশন পার মিনিট। আরপিএম এ এই রোটরটা ঘুরছে, এই রোটরটা ঘুরছে এবং এই রোটরটা ঘুরছে অ্যাপ্রক্সিমেট 80টা সাইকেল কমপ্লিট করছে। 80 সাইকেলস পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট করছে? 80টা সাইকেল কমপ্লিট করছে। কত তোমার আরপিএম না? প্রায় 1000 থেকে 2500 আরপিএম এ ঘুরছে। ফিডিং মেটেরিয়াল গুলো এই হাতুড়ির গায়ে লাগছে, হাতুড়িগুলো ধাক্কা মারছে, ধাক্কা মেরে তাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আউটপুটের দিকে পাঠিয়ে দিচ্ছে। এখানে স্ক্রিন আছে, স্ক্রিনের মাধ্যমে প্রপার সিলেক্টেড ইন্টারমিডিয়েট গ্রেড পাউডার, অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট গ্রেড, আমরা গ্রেডিংটা পড়বো, পাউডার গুলো এই আউটপুটে কালেক্টরে তোমার কালেক্ট হচ্ছে। দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট গ্রেড পাউডার। তাইকে হ্যামার মিল বলা হয়। হ্যামার মানে হাতুড়ি। একে অনেক সময় আমরা ইম্প্যাক্ট মিল বলে থাকি। একে আমরা অনেক সময় কি বলে থাকি? ইম্প্যাক্ট মিল। কারণ ধাক্কাধাক্কি হওয়া মানে কি? ইম্প্যাকশন মেথড আমি আগের দিন বলেছিলাম, দ্যাট ইজ কল্ড ইম্প্যাক্ট মিল। That is called impact mill. Clear? আচ্ছা, এর ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যামার মিলের ডিসঅ্যাডভান্টেজ না, হিট তৈরি হয়, ধাক্কাধাক্কির ফলে হিট তৈরি হয়, তার ফলে নট সুইটেবল ফর থার্মোসেন্সিটিভ মেটেরিয়ালস। তার মানে হ্যামার মিল থার্মোসেন্সিটিভ মেটেরিয়ালস এর ক্ষেত্রে অনেকটা সুইটেবল নয়। যদিও আমাদের এখানে কুলার থাকে, এই মিলটা তো হাউসিং করা আছে, প্রপারলি তোমার ফিক্সড করা আছে, এবং এখানে অনেক সময় কুলার সিস্টেম থাকে, ডাস্ট পার্টিকেলকে সরানোর জন্য সিস্টেম থাকে। তো বাট ওটা তুমি যদি মনে রাখো ভালো, তাহলে একদম বেসিক স্ট্রাকচার মনে রাখো, একদম পুরো বেসিক তোমার ফাংশনাল ডায়াগ্রাম তুমি মনে রাখো, দ্যাটস এনাফ। তোমার অ্যানাটমিক্যাল প্রপার ডায়াগ্রাম দেওয়ার দরকার নেই, জাস্ট ফাংশনাল ডায়াগ্রাম মনে রাখো, দ্যাটস এনাফ। দ্যাট ইজ দ্য হ্যামার মিল।
ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আরে হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। যে মিলের মধ্যে হাতুড়ি থাকে তাকে আমরা হ্যামার মিল বলবো। এখানে হাতুড়িতে পিটাই করে চূর্ণ বিচূর্ণ করে পাউডার তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ দ্য হ্যামার মিল। রোটেটিং হ্যামার বা হাতুড়ি রয়েছে, চূর্ণ বিচূর্ণ করছে, পিটাই করা হচ্ছে বলে ইম্প্যাক্ট করা চলে, ইম্প্যাক্ট মিলকে অনেক সময় বলা হয়। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলবো দ্যাট ইজ দ্য ফিডিং হপার। দেখো ফিডিং হপার, মিল চেম্বার, রোটর এবং হ্যামার, এবং এটা কালেক্টর এবং স্ক্রিন। আগে ছুরি ছিল, এখন হ্যামার চলে এসেছে। দিস ইজ দ্য হ্যামার। This is the feeding hopper. This is the meal chamber. This is the screen. This is the receiver or collector. Hammer mill. So brother and sister, আমি নেক্সট লেকচারে বল মিল এবং রোলার মিল আমরা আলোচনা করব। দিলে আমরা মেশিনারি পার্ট চলে গেলাম। তারপর আমরা এই যে পাউডার তৈরি করছে, এই পাউডারের বিভিন্ন সাইজ সেপারেশন এবং বিভিন্ন কি গ্রেডিং সিস্টেম আমরা দেখব। দেন আমরা আস্তে আস্তে করে প্রসিড করব। তাই আবারও বলছি যে প্রতিদিন আমি যখন একটা একটা করে ভিডিও আমার নির্দিষ্ট টাইম মতন আপলোড করতে থাকবো, তুমি কিন্তু তখনই সেই ভিডিওটা কিন্তু একটা খাতা নিয়ে বসে মোটামুটি করে নিজের মধ্যে আত্মস্থ করে নাও, চেষ্টা করো। দেন তারপরে তুমি তোমার বই পড়ো, তোমার আদার লেকচার শোনো, তোমার লেকচার নোটস পড়ো, এবং তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো এবং মাথার মধ্যে গেঁথে নাও, আত্মস্থ করে নাও। তোমার দেখবে একদম জল হয়ে যাবে। আমি কথাই দিচ্ছি, ফার্মাসি একদম জল হয়ে যাবে। কাউকে এক নয়া পয়সা দিতে হবে না, কাউকে হাত পা ধরতে হবে না পাস করার জন্য। এক্সিট এক্সামে কাউকে আন্ডার টেবিল করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি কারোর কাছ থেকে নিতে হবে না, বা কারোর প্রতিশ্রুতিতে থাকতে হবে না। জাস্ট পড়াশোনা করো। তাই যারা এখনো তোমরা ভাবছো যে 2024 সেশনে সঠিকভাবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে ভর্তি হতে চাও, তারা 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানটায় সঠিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক গাইডেন্স দিয়ে ফার্মাসি কাউন্সিল রেকগনাইজড কলেজে ভর্তি করাই, তাদেরকে নিজেরা পড়াই, তাদের জন্য সব রকম ভাবে খাটাখাটি করে তাকে একটা সফল ফার্মাসিস্ট তৈরি করতে সাহায্য করি। এবং এক্সিট এক্সামে আমরা কিন্তু পুরো কনসেপচুয়াল আমরা পড়িয়ে তাকে প্রথম থেকেই কিন্তু তৈরি করে রাখি, যাতে সে এক চান্সে এক্সিট এক্সাম ক্লিয়ার করতে পারে। আজকের মতো এই পর্যন্ত। সবাই কিন্তু পড়তে থাকো, সবাই কিন্তু এনজয় করো এই রাতটা, এবং পড়াশোনা করে এবং একটা ভালো শীত ঘুম দিয়ে। সবাইকে শুভরাত্রি।